সরকারের ঋণ পরিশোধে ব্যয় 23 বিলিয়ন ডলারের বেশি। এবং সর্বশেষ জানাবো বিএনপির মিত্রদের ফের মাঠে নামার প্রস্তুতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকারের ঋণ পরিশোধে ব্যয় 23 বিলিয়ন ডলারের বেশি। সরকারের দেশি বিদেশি ঋণের পরিমাণ ক্রমেই বাড়ছে। একই সঙ্গে বাড়ছে ঋণ ও ঋণের সুদ পরিশোধে ব্যয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব অনুযায়ী 2022-23 অর্থ বছরে সরকারের ঋণ পরিশোধে ব্যয় হয়েছে 23.32 বিলিয়ন ডলারের বেশি। আন্তঃব্যাংক লেনদেনে সর্বশেষ ঘোষিত বিনিময় হার অনুযায়ী টাকার অঙ্কে এর পরিমাণ দাঁড়ায় 2,57,158 কোটি টাকা। এর মধ্যে বিদেশি ঋণ পরিশোধে ব্যয়ের পরিমাণ বেড়েছে প্রায় দ্বিগুণ। 2022-23 অর্থ বছরের সরকারের ঋণ পরিশোধের ব্যয় 388 কোটি ডলার ছাড়িয়েছে, যা টাকার অঙ্কে 42,000 কোটি টাকারও বেশি। আইএমএফ এর পর্ষদ সভায় গত মঙ্গলবার বাংলাদেশের জন্য ঋণের দ্বিতীয় কিস্তি ছাড় অনুমোদন করা হয়। এর আগে গত 4 থেকে 19 অক্টোবর আইএমএফ এর রিভিউ মেশিন বাংলাদেশ সফর করেছে। মঙ্গলবারের পর্ষদ সভায় সংস্থাটির কর্মকর্তারা বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে তাদের মূল্যায়ন পর্ষদের সামনে তুলে ধরেন। এরপর বাংলাদেশ নিয়ে আইএমএফ এর কর্মকর্তাদের মূল্যায়ন, ঋণ কর্মসূচির আওতায় শর্ত ও সংস্কার বাস্তবায়নের অগ্রগতি বিষয়ে শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এই প্রতিবেদনে বাংলাদেশ সরকারের ঋণ ও ঋণ পরিশোধের চিত্র তুলে ধরা হয়। আইএমএফ এর প্রতিবেদনের তথ্য অনুযায়ী গত 2022-23 অর্থ বছর শেষে সরকারের ঋণের স্থিতি দাঁড়িয়েছে 16,666 কোটি ডলারে। এই সময় সরকারের ঋণ পরিশোধে ব্যয় হয়েছে 2,332 কোটি 50 লাখ ডলার। এর মধ্যে বিদেশি ঋণ পরিশোধে ব্যয় ছিল 388 কোটি 60 লাখ ডলার। আগের অর্থ বছরে এ ব্যয়ের পরিমাণ ছিল 210 কোটি ডলার। 2022-23 অর্থ বছরে সরকারের বিদেশি ঋণ পরিশোধে ব্যয়কৃত 388 কোটি 60 লাখ ডলারের মধ্যে 367 কোটি 60 লাখ ডলার খরচ হয়েছে মধ্যম ও দীর্ঘমেয়াদী ঋণ বাবদ। এক্ষেত্রে বহুপক্ষীয় ঋণদাতা তথা আন্তর্জাতিক বিভিন্ন দাতা সংস্থার ঋণ পরিশোধে ব্যয় হয়েছে 205 কোটি 80 লাখ ডলার। এর মধ্যে 27 কোটি আইএমএফ এর, 68 কোটি 70 লাখ বিশ্ব ব্যাংকের, 93 কোটি 80 লাখ এশীয় উন্নয়ন ব্যাংকের ও 16 কোটি 20 লাখ ডলার বহুপক্ষীয় অন্য ঋণদাতাদের ঋণ পরিশোধে ব্যয় হয়েছে। দ্বিপক্ষীয় ঋণদাতাদের ডলারের ঋণ পরিশোধে এ সময় সরকারের ব্যয় হয়েছে 88 কোটি 20 লাখ ডলার। এর মধ্যে প্যারিস ক্লাবভুক্ত দেশগুলোর ক্ষেত্রে এ ব্যয়ের পরিমাণ ছিল 51 কোটি 80 লাখ ডলার। এর মধ্যে জাপান ও রাশিয়ার ঋণ পরিশোধে ব্যয় ছিল যথাক্রমে 14 কোটি 50 লাখ ও 33 কোটি ডলার। প্যারিস ক্লাব বহির্ভূত দেশগুলোর ঋণ পরিশোধে ব্যয় হয়েছে 36 কোটি 40 লাখ ডলার। এর মধ্যে চীন ও ভারতের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ ছিল যথাক্রমে 25 কোটি 10 লাখ ও 7 কোটি ডলার। এছাড়া গত অর্থ বছরে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর ঋণ পরিশোধে ব্যয় হয়েছে 73 কোটি 60 লাখ ডলার। স্বল্পমেয়াদী ঋণের জন্য ব্যয় হয়েছে 21 কোটি ডলার। স্থানীয় উৎস থেকে 2022-23 অর্থ বছর শেষে সরকারের নেয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 9,264 কোটি 80 লাখ ডলার। আইএমএফ এর তথ্য অনুযায়ী 2022-23 অর্থ বছরে স্থানীয় উৎস থেকে গৃহীত ঋণ ও ঋণের সুদ পরিশোধে সরকারের ব্যয় হয়েছে 1,943 কোটি 90 লাখ ডলার। এই ক্ষেত্রে ট্রেজারি বিলের জন্য 41 কোটি 30 লাখ, ট্রেজারি বন্ডে 595 কোটি 70 লাখ, সুকুকে 8 কোটি 50 লাখ ও সঞ্চয়পত্রে বিপরীতে 1,298 কোটি 40 লাখ ডলার ঋণ পরিশোধে ব্যয় হয়েছে। এই বিষয়ে জানতে চাইলে অর্থনীতিবিদ ও পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর গণমাধ্যমকে বলেন, চলতি অর্থ বছরে স্থানীয় উৎস থেকে সরকারের ঋণ আরও বাড়বে, কারণ ট্রেজারি বিলের সুদের হার দ্রুত বেড়ে যাচ্ছে এবং এটি সরকারকে পরিশোধ করতে হবে। বিদেশি ঋণের ক্ষেত্রেও সুদের হার বাড়ছে এবং একই সঙ্গে ঋণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ফলে সামনের দিনগুলোয় আমাদের ঋণ পরিশোধের চাপ আরও বাড়বে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2022-23 অর্থ বছরে সরকারের ঋণ বেড়েছে 2,73,589 কোটি টাকা। এই সময়ে স্থানীয় উৎসের তুলনায় বিদেশি উৎস থেকে নেওয়া ঋণ বেড়েছে সবচেয়ে বেশি।
যে পরিমাণ ঋণ বেড়েছে তা গত অর্থ বছরে সরকারের আহরিত মোট রাজস্বের প্রায় ৮৩%। এ সময়ে ঋণের বিপরীতে সরকারকে ৯২,০০০ কোটি টাকারও বেশি সুদ পরিশোধ করতে হয়েছে। ২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব আয় হয়েছে ৩,৩১,৪৫৪ কোটি টাকার। এ সময় সরকারকে ঋণের বিপরীতে ৯২,৫৩৮ কোটি টাকার সুদ পরিশোধ করতে হয়েছে, যা এই খাতে বাজেট বরাদ্দকে ছাড়িয়ে গেছে। এর মধ্যে স্থানীয় ঋণের বিপরীতে ৮৩,০৮৬ কোটি টাকা ও বিদেশি ঋণের বিপরীতে ৯,৪৫২ কোটি টাকার সুদ পরিশোধ করেছে সরকার। ২০২২-২৩ অর্থ বছরের বাজেটে সুদ পরিশোধ বাবদ ৯০,০১৩ কোটি টাকা বরাদ্দ ছিল। আইএমএফ এর প্রতিবেদনে বলা হয়েছে ২০২২-২৩ অর্থ বছরে বাংলাদেশের ঋণ পরিশোধে ব্যয়ের সঙ্গে রাজস্ব আয় ও অনুদানের অনুপাত ৭১.৮% দাঁড়িয়েছে। রাজস্বের অনুপাতে ঋণ পরিশোধের ব্যয় বাড়ায় সরকারের রাজস্ব আয় বাড়ানো জরুরি হয়ে পড়েছে, যাতে করে দরিদ্র বান্ধব ও সবুজ প্রবৃদ্ধি পুনরুদ্ধারে অতি প্রয়োজনীয় অর্থ ব্যয় করা যায়। প্রতিবেদনে আইএমএফ এর নীতিগত সুপারিশে বলা হয়েছে বাংলাদেশের কর রাজস্ব বাড়ানো এবং ব্যয় যৌক্তিকীকরণ করা প্রয়োজন, যাতে সামাজিক ও বিনিয়োগ খাতে ব্যয় বাড়ানো যায়। ২০২২-২৩ অর্থ বছরে আইএমএফ এর লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় করতে পারেনি বাংলাদেশ। এ বিষয়ে আইএমএফ বলছে, আয় ও ভোগ প্রত্যাশার চেয়ে কম হওয়ার পাশাপাশি আমদানি নিয়ন্ত্রণের কারণে কর রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি বাংলাদেশ। বাংলাদেশের জন্য দ্বিতীয় কিস্তির অর্থ ছাড় অনুমোদনের পর দেয়া বিবৃতিতে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, সরকার সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। সব মিলিয়ে বাংলাদেশের প্রচেষ্টা সন্তোষজনক ও ঋণ কর্মসূচির বেশিরভাগ লক্ষ্যমাত্রা ও সংস্কারের প্রতিশ্রুতি পূরণ হয়েছে। তবে ভালো অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিতে বেসরকারি খাতের মাধ্যমে পুঁজিবাজারকে গভীর করা প্রয়োজন। সার্বিক বিষয় জানতে চাইলে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, আইএমএফ এর প্রতিবেদনে বাংলাদেশের ঋণ সংকটের ঝুঁকি কম বলে উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে আমাদের ঋণের কিস্তি ও সুদ পরিশোধের বিপরীতে রফতানি আয় ও রেমিটেন্স প্রবাহ এবং সহজ শর্তের ঋণ বেশি থাকায় সুদ হার কম হওয়ার বিষয়টিকে বিবেচনায় নিয়ে ঋণের ঝুঁকি কম বলা হয়েছে। এখানে ধরে নেওয়া হয়েছে ভবিষ্যতে ডলারের যথেষ্ট তারল্য প্রবাহ থাকবে এবং সেটি দিয়ে ঋণ সুদে আসলে পরিশোধ করা সম্ভব হবে। কিন্তু যখন ডলারের প্রাপ্যতার সংকট তৈরি হয়, যেমন আমাদের বর্তমান পরিস্থিতিতে, ঋণ ঝুঁকি কম হলে ঋণ পরিশোধেরও ঝুঁকি বেড়ে যায়। কারণ যেভাবেই হোক সংকট থাকলেও ঋণ পরিশোধ করতে হবে ডলারেই। এই অবস্থায় আমদানি নিয়ন্ত্রণ সহ অন্যান্য খাতে ব্যয় না করে ঋণ শোধ করতে হয়। জিডিপির অনুপাতের বিদেশি ঋণ কম থাকলেই যে তার সমস্যা হবে না সেটি ধরে নেওয়া ঠিক না। ডলারের সংকট আমাদের একটি বড় সমস্যা। এর সঙ্গে রয়েছে নিম্ন রাজস্ব আয়। ঋণের অর্থ তো শেষ পর্যন্ত সরকারের রাজস্ব ও অন্যান্য উৎসের আয় থেকেই পরিশোধ করতে হবে। দেশি বিদেশি ঋণের সুদের পরিমাণ বর্তমানে সরকারের রাজস্ব আয়ের ২০ থেকে ২৫% দাঁড়িয়েছে। আর টাকার অবমূল্যায়ন হলে বিদেশি ঋণের ব্যয় আরও বেড়ে যায়। সাধারণত যেটা বলা হয় যে অন্যান্য দেশের তুলনায় জিডিপির অনুপাতে আমাদের ঋণ কম, যেখানে এটি ৫৫ থেকে ৬০% নিচে থাকলেই গ্রহণযোগ্য, সেখানে আমাদের ক্ষেত্রে তা ৪০% কাছাকাছি। কিন্তু এটি তখনই প্রযোজ্য হবে যখন আপনার যথেষ্ট রাজস্ব আয় ও হাতে ডলার থাকবে। যদি এ দুটোর কোনোটায় ঘাটতি থাকে তাহলে ঋণের পরিমাণ কম হলেও সেটি বোঝা হয়ে যায়। আমরা এখন সে পরিস্থিতির মধ্যেই আছি। বিএনপির মিত্রদের ফের মাঠে নামার প্রস্তুতি। দীর্ঘদিন পর আবার মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপির মিত্ররা। সে লক্ষ্যে শুরু হয়েছে সাংগঠনিক তৎপরতাও। ধারাবাহিকভাবে সরকার বিরোধী আন্দোলনে গতি ফেরাতেই এই প্রস্তুতি। এবার নিজেদের মধ্যে সম্পর্ক ধরে রাখার ওপর জোর দেয়া হচ্ছে। এজন্য ইস্যু ভিত্তিক কর্মসূচির পাশাপাশি অভ্যন্তরীণ শক্তি বাড়তেও কর্মসূচি দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজধানী সহ মহানগর ও জেলা পর্যায়ে কর্মী সভার পাশাপাশি নিষ্ক্রিয় নেতাদের সক্রিয় করার পরিকল্পনাও রয়েছে। সে ধারাবাহিকতায় আবারও রাজনীতিতে ফিরতে যাচ্ছেন ডক্টর রেজা কিবরিয়া। দলগুলোর বিভিন্ন সূত্র থেকে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, দ্বাদশ জাতীয় নির্বাচনের পর বিএনপির সমমনা দলগুলোর অনেক নেতা হাল ছেড়ে দিয়েছেন। দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে কেউ কেউ নিজেকে গুটিয়ে নিয়েছেন, তবে নতুন করে আবারও আশার আলো দেখছেন তারা। ইস্যুভিত্তিক কর্মসূচির মধ্য দিয়ে আবার মাঠে নামতে চান তারা। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা অবস্থায় দ্বাদশ জাতীয় নির্বাচনের 4 দিন আগে
গণ অধিকার পরিষদের আহ্বায়কের পদ থেকে পদত্যাগ করেন ডক্টর রেজা কিবরিয়া। এরপর তাকে আর রাজনীতিতে দেখা যায়নি। দীর্ঘ 4 মাস পর আবার দলে ফিরছেন তিনি। গণ অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা পদে থেকে দলের হাল ধরবেন বলেও যুগান্তরকে জানিয়েছেন কয়েকজন নেতা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।